প্রথমত হচ্ছে তামিমের ক্যাপ্টেন্সি। ওয়ার্ল্ড কাপে না যাওয়ার বিষয়টা পরে আসছি, বাট প্রথমে ক্যাপ্টেন্সি আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে। এখন তামিম একটা ইস্যুস ছিল, সেটা হচ্ছে ইনজুরি। এখন ইনজুরিটা থাকলে আসলে কিছু করার নাই, এবং ক্লিয়ারলি তার ইনজুরি ছিল। বাট একটা জিনিস হচ্ছে কি, বোর্ড কমফোর্টেবল জোনে ছিল তামিমকে নিয়ে প্রথম থেকেই, কিন্তু বোর্ড মিডিয়ায় এবং তামিমকে সবার সাথে একটা জিনিস ক্লিয়ার কমিউনিকেশন করেছে ক্রিকেট বোর্ড থেকে, যে তামিমকে আমরা ক্যাপ্টেন হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে তামিম ক্যাপ্টেন্সি আসলে ছাড়াটা প্রয়োজন ছিল কিনা ইনজুরির সাথে মিলিয়ে, সেটা তামিমই ভালো বলতে পারবে। এবং সেটা যদি কনসিডারের জায়গায় নেওয়া হয়, নেক্সট স্টেপটা তামিমের যেটা ছিল সেটা হচ্ছে যে বোর্ডের কেউ না কেউ তার সাথে কথা বলেছে, এবং কথা বলার পরে সে কিছুটা উত্তেজিত হয়ে যায়, এবং উত্তেজিত হওয়ার পরে সে দলে থাকতে চায়নি। আমি মনে করি যে এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমার কাছে মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে। কী জন্য? কারণ বোর্ডও কমফোর্টেবল জোনে ছিল, এবং বোর্ড ক্লিয়ার কমিউনিকেশন সবার সাথে করেছে, মিডিয়ার সাথেও কথা বলেছে তখন কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বলেছে যে তামিম ক্যাপ্টেন থাকা নিয়ে ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল হচ্ছে তামিমের ইনজুরি। তামিম এই জন্য ইনজুরির কারণে কনফিউজড হয়ে ক্যাপ্টেন্সিটা ছেড়েছে। এখন সেই জিনিসটা তামিমকে আর একটু ওয়েট করে অ্যানালাইসিস করা উচিত ছিল কিনা, যে সে আসলে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে কতটুকু ফিট থাকবে এবং আসলে কি অবস্থায় যাবে, সেটা একটা বিষয় ছিল। কারণ ক্যাপ্টেন্সি যদি চেঞ্জ করতেই হতো ওয়ার্ল্ড কাপের আগে না করে, আইডিয়ালি ছিল আরও 6 মাস এক বছর আগে করা। তো যেহেতু তামিমকে বিসিবি ধরেই রেখেছিল তামিম ক্যাপ্টেন্সি করবে, তো সেই ক্ষেত্রে তামিমকে ওই সুযোগটা কিন্তু ক্রিকেট বোর্ড দিয়েছিল। সো আমি মনে করি তামিম ওই সুযোগটা নিতে পারতো। বাট এগেন আমার কাছে মনে হয় তামিমের ইনজুরি ইস্যুজের কারণে তামিম চেয়েছে যে ক্যাপ্টেন্সি না করতে। সেটা যদি হয়ও সেটা ভালো কথা, বাট আমি মনে করি নেক্সট স্টেপ তামিমের যেটা, সেটা হচ্ছে তামিমের সাথে বিসিবির জারি কথা হোক না কেন, সেই কথোপকথনের পরে তামিম উত্তেজিত হয়ে আমি দলে থাকতে চাই না এই কথাটা যখন তামিম বলেছে, তখন সেই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে সেই জিনিসটা আরেকটু স্লো যাওয়া উচিত ছিল। কী জন্য? রাগ ক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্তই নেয় না কেন, সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয় না। এটা কিন্তু আমরা সবসময় দেখে এসেছি, এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু এই জিনিসগুলো ভালো একটা কাজে লাগে না। তাই আমি মনে করি যে তামিমের সিদ্ধান্ত আরেকটু ভেবেচিন্তে নিলে হয়তোবা জিনিসটা ভালো হতো। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তামিম ইকবাল মেনশন করেছে তার বক্তব্যে, সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছে তামিমের সাথে, তিনি হয়তোবা বলেছেন যে তুমি প্রথম ম্যাচটা একাদশে থেকো না, বা থাকলেও নিচে ব্যাটিং করো। আমার কাছে মনে হয় এখানে বেশ কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, আমি যখন প্রথম বললাম যে তামিম দলে থাকতে না চাওয়া, প্রথম হচ্ছে তামিম হয়তোবা একটু উত্তেজিত হয়ে এটা বলেছে, কিন্তু তার ভিত্তিতেই তামিমকে দলে না রাখাটা আসলে কেমন হলো একটা জিনিস। আর দ্বিতীয়টা হচ্ছে যে তামিমকে এই বিষয়টা কিন্তু যেটা বলা হয়েছে যে তুমি ফার্স্ট ম্যাচটা খেলো না, বা খেললেও নিচে ব্যাটিং করো, এই জিনিসটা বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে, তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এই জিনিসটা বলবে একমাত্র কোচ, ক্যাপ্টেন বা সিলেক্টর যিনি যাবেন টিমের সাথে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে। টিম ম্যানেজমেন্ট যদি বলে, সেই জিনিসটা বাংলাদেশ থেকেও বলতে পারে, সেই জিনিসটা টিম অ্যানাউন্সমেন্টের পরে যে ইন্ডিয়ায় যে বসেও বলতে পারতো ম্যাচের একদিন আগে 2 দিন আগে, যেটা আইডিয়াল সিচুয়েশন হয় সাধারণত। উইকেট অ্যাসেস করার পরে সাধারণত কোচ, ক্যাপ্টেন সাধারণত একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে তাদের অপোনেন্ট কি, অপোনেন্টের বোলার কি, তখন আসলে এইসব চিন্তা করে কিন্তু একটা সিদ্ধান্ত হয়। সেটা এত আগে করা, সেটার আসলে কারণ কি আমি জানি না, হয়তো বা থাকতে পারে, বাট এই প্রশ্নটা আমার কাছে এসেছে, আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে তামিমকে কেন আমার কাছে মনে হয়েছে এই কথা এখন বলা উচিত হয়নি, সেটাও আমি বলি। সেটা হচ্ছে তামিম কিন্তু ভেবে চিন্তা করেই, পৃথিবীর যে কোনো খেলোয়াড় যখন রিটায়ারমেন্টে যায় তার ইমোশনসে কিন্তু ধাক্কা লাগে, খুব স্বাভাবিক। কারণ এই খেলাটা প্রত্যেকটা খেলোয়াড় এত বেশি পছন্দ করে যে এই খেলাটা যখন ছেড়ে যায় তখন কিন্তু তার খুব স্বাভাবিকভাবে মন মানসিকতা ভালো থাকে না। তো আমরা দেখেছি তারই বহিঃপ্রকাশ, তামিম যখন রিটায়ারমেন্টে যায় চিটংয়ে প্রথম ওয়ানডের পরে আফগানিস্তানের সাথে, তো তামিম কিন্তু কথা ঠিক মতো বলতেই পারেনি, কান্নাকাটি করেছে, এবং তারপরে তামিম কিন্তু রিটায়ারমেন্টে গিয়েছে। এবং তামিমের কথা শুনে আমার কাছে মনে হয়েছে তামিম কাউকে ব্লেমও এখানে করেনি, স্রেফ বলে গিয়েছে যে আমার কাছে মনে হয়নি কোনো কোশ্চেন্স আর নিব না, এবং আমি রিটায়ারমেন্টে যাচ্ছে। তার মানে পরিষ্কারভাবে তামিম বুঝে শুনে রিটায়ারমেন্টে গিয়েছে। তারপরে কি হলো, বোর্ডের কেউ তার সাথে যোগাযোগ করতে পারছিল না। কেন যোগাযোগ করতে যাচ্ছিল? যে তামিম এখনই রিটায়ারমেন্টে যাওয়ার দরকার নেই। সেইখান থেকে একটা পর্যায়ে যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু জিনিসটা গড়িয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী তামিমকে ডেকে
অনেকক্ষণ কথা বলেছে, প্রায় দুই ঘন্টার মতো তামিমের সাথে কথা বলেছে, এবং শেষমেশ যে কথাটা ইম্পর্টেন্ট সেই মেসেজটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে তামিম যেন ওয়ার্ল্ড কাপে খেলে। তো তামিমকে যে আদেশটা করেছিল মাননীয় প্রধানমন্ত্রী, তামিমও তার বহিঃপ্রকাশটা ছিল, তারপরে এসে মিডিয়ায় প্রেস কনফারেন্সে সে কিন্তু বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন খেলতে, অবশ্যই এরপরে আর কোনো কথা নেই, আমি অবশ্যই খেলবো। তো যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ালো, সেই জিনিস নিয়ে আমার কাছে মনে হয় না যে আর এরপরে কোনো আলোচনার প্রয়োজন ছিল। সাকিব একটা জিনিস ক্লিয়ারলি বলেছে, সেটা হচ্ছে যে সাকিব ক্যাপ্টেন্সি করতে চায় না, এবং আমি পুরোপুরি সাকিবের সাথে এখানে একমত। কারণ সাকিবের আসলে ক্যাপ্টেন্সি করে গেইন করার আর কোনো কিছু নাই, এটা সাকিব ক্লিয়ারলি বলেছে। সাকিব স্রেফ খেলাটাকে এনজয় করতে চায়, টিমের সাথে থাকতে চায় এবং ভালো খেলতে চায় এবং দেশের জন্য কিছু করতে চায়, এটা একদম ক্লিয়ার মেসেজ। কিন্তু দেখেন, তারপরেও সাকিবকে যখন তামিম ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, তারপরে কিন্তু সাকিবকে অলমোস্ট পুশ করা হয়েছে, এবং সাকিব কিন্তু দেশের কথা চিন্তা করে, বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করে ক্যাপ্টেন্সিটা নিয়েছে। এটা আমি মনে করি সাকিবকে সাধুবাদ জানানো উচিত। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বেছে বেছে যে খেলা, 5টা ম্যাচ খেলবে তামিম বা বেছে বেছে খেলবে, একটা কথা এসেছে, সেটা তামিম এবং নান্নু ভাই দুজনই বলেছে যে, নান্নু ভাই বলেছে জানে না, তামিম বলেছে সে বলেনি, আর সাকিব বলেছে সে শুনেছে। দ্যাট মিনস ক্লিয়ার কোনো তথ্য সাকিবের কাছেও ছিল না। তো এই যে 5 ম্যাচের বিষয় নিয়ে এত কিছু ঘটে গেল, সেখানে আসলে দায় এইখানে সাকিবেরও না, এই দায়টা তামিমেরও না, বা এমনকি নান্নু ভাইয়েরও না। এখানে যে জিনিসটা হচ্ছে, যে বা যারা এই 5 ম্যাচটা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, তাদেরকে আসলে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে এই দুইজনকে ভেতরে যে এই বিষয় নিয়ে আলোচনাটা শুরু হয়েছে, এই জিনিসে এরা দুইজনের কেউ আসলে আমার কাছে মনে হচ্ছে না তারা জানতো বা জানার কথা। সাকিব যেহেতু দলের ক্যাপ্টেন, সেই হিসাবে আমি বলতে চাই, সাকিব একটা কথা বলেছে কালকে যে অফ দ্য ফিল্ড সব কিছু ঠিক করে অন দ্য ফিল্ডে তাকে অ্যাকশন নিতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়। এইখানে আমি মনে করি সাকিব যেহেতু বাংলাদেশ দলের ক্যাপ্টেন হয়ে গেছে, যে ইনসিডেন্টগুলো ঘটছে সেই ক্ষেত্রে, বা প্রথম ম্যাচ খেলা নিয়ে বা প্রথম ম্যাচে ব্যাটিং অর্ডার একটু পরে নিয়ে, সেটা যদি কথা বলতেই হয়, বা যে কোনো আলোচনা যেহেতু শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সাকিব যেহেতু ক্যাপ্টেন হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে সাকিব নিজেই পার্সোনালি তামিমকে একটা মেসেজ দেওয়া বা একটা কল করলে কিন্তু আজকে এই আলোচনার জন্ম হতো না। আমার কাছে মনে হয় সেটা যদি নেগেটিভও হতো কিছু, তাও তাদের দুইজনের ভেতরই থেকে জিনিসটা শেষ হয়ে যেত, এত আলোচনায় আসতো না। আর সাকিব এমনই একটা পার্সন, আমার কাছে মনে হয় এই যে আমরা যখন ক্রিকেট খেলেছি বা এখন যারা খেলছে বা বিগত দিনেও যারা খেলছে, সাকিবের গুরুত্ব এতটাই বেশি, সাকিবের গ্রহণযোগ্যতা এতটাই বেশি আছে বাংলাদেশ টিমে, যে সাকিব যদি একটা জিনিস ডিজায়ার করে, আমার কাছে মনে হয় না বাংলাদেশে কোনো ক্রিকেটার, এক্স ক্রিকেটার বলেন, কারেন্ট ক্রিকেটার বলেন, কোনো ক্রিকেটারই তার কথাকে ফেলবে। সুতরাং আমার কাছে মনে হয় বিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সাকিব যেহেতু ক্যাপ্টেন্সি নিয়েছেই, সেই জায়গা থেকে সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা 1 মিনিট ফোনে কথা বলতে, যে আমার এই প্ল্যান আছে, আমি এটা তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয় এখানে ফুল জিনিসটা এখানে চাপা পড়ে যেত। সাকিব একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে দলের প্রয়োজনে যে কেউকে যে কোনো জায়গায় ব্যাটিং করতে হবে। আমার কাছে মনে হয় এটা অবশ্যই যুক্তিগত। শুধু তামিমের ক্ষেত্রে একটা কথা বলবো, শুধু তামিম না, যে কেউর ক্ষেত্রে একটা কথা বলবো, যে ওপেনাররা সাধারণত স্পেশালিস্ট জায়গা নিয়েই ব্যাটিং করে, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমরা দেখে আসছি। কারণ দুই পাশে দুইটা নতুন বল থাকে, সেইগুলো হ্যান্ডেল করা, পিচের কন্ডিশন কেমন, সব কিছু বোঝা কিন্তু ওপেনাররা এই জন্যই স্পেশালিস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে, আর একটা প্রশ্ন হচ্ছে যে রোহিত শর্মার কথাও সাকিব বলেছে। রোহিত শর্মা কিন্তু তার ক্যারিয়ার শুরু করেছে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। সো তার চাইল্ডহুড থেকে যা কিছু সে করেছে, সে মিডিল অর্ডারে ইউজ টু ছিল। মহেন্দ্র সিং ধোনি 2011 ওয়ার্ল্ড কাপের পরে এসে তাকে ওপেনিংয়ে সুযোগ করে দেয়, এবং এখনও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমরা দেখেছি রোহিত শর্মা কিন্তু দলের প্রয়োজনে 2, 3 বা 4 অনেক সময় ব্যাটিং করে। সো সে কিন্তু ভেরি মাচ ইউজ টু, যেটা তামিম না, কখনোই না। হোয়াইট বলে সে কখনোই 3 নম্বরে 1-2 নিচে সে কখনো ব্যাটিং করেনি। আরেকটা বিষয় হচ্ছে যে টেকনিক্যালি একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, যে সেটা ফারুকি এবং মুজিবের এগেনস্টে তামিমের সাকসেস রেট হয়তো বা কম, বা আসলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, অবশ্যই লিটন আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এমনি থাকতো, বোধহয় সাকসেস নিয়ে একটা কথা আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে মেকশিফট ওপেনার যারা আছে, হয়তো বা মিরাজ একটা 100 করেছে, বাট দীর্ঘমেয়াদী চিন্তায় মেকশিফট ওপেনার দিয়েই আসলে চালানো যেত কিনা বা যাবে কিনা সেটা আমি শিওর না।
আচ্ছা দেখেন, এই যে কথাগুলো বললাম সেটা কিন্তু আমার নিজস্ব কথা না, এটা তাদের দুইজনের বক্তব্য থেকে নেওয়া কিছু কথা আমি চেষ্টা করেছি আমার মতো করে বোঝার বা বলার। এতটুকুই আশা করছি যে ভবিষ্যতে যদি কোনো খেলোয়াড়দের ভিতরে এরকম আর কোনো আলোচনা হয় বা মনোমালিন্যতা থাকে, আমি আশা করব খেলোয়াড়দের জন্য একটা লেসন হলো যে তারা যেন নিজেরাই আলোচনা করে এই সমস্যাগুলো সমাধান করে। এবং এর সাথে এটাও আশা করছি ক্রিকেট বোর্ড থেকেও যেন এরকম অ্যাটেম্প নেওয়া হয় যে ক্রিকেট বোর্ড থেকে বা বাইরে থেকে কেউ কথা না বলে সেই খেলোয়াড়রাই যেন তাদের সমস্যাগুলো নিজেরা সলভ করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।